আমি সুন্দরী হওয়ায় বাবা সবসময় আমার দিকে চেয়ে থাকত। আমি যখন বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা তুমি আমার দিকে এমনভাবে চেয়ে থাকো কেন, আমি তো তোমার ছোট মামনি। বাবা বলতো, তুমি আমার মামনি ঠিক আছে, কিন্তু তুমি এখন তো বড় হয়েছ। আমি বাবাকে বললাম, বাবা আমার তো বয়স মাত্র 12 বছর। আমার বয়স আর কি হয়েছে? বাবা বলল, এই বয়সে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর বাবা একদিন রাতে চুপি চুপি আমার ঘরে গেল, আমার জন্য শরবত নিয়ে এল। আর সেই শরবত খেয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর বাবা আমার সাথে সারা রাত। আমি 12 বছরের অনেক সুন্দরী কুমারী মেয়ে, আমার বিয়ে হয়নি, তা সত্ত্বেও একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমি গর্ভবতী হয়ে গেছি। আমি ছেলের বেশে ছেলের পোশাক পরে বাইরে বের হতাম এবং আমি ছেলের সাথে একটা ছোট কোম্পানিতে কাজ করতাম। আমি দেখতে এতটাই সুন্দরী ছিলাম যে আমার নিজের বাবা আমার উপরে নিহত খারাপ করেছিল। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার নিজের জন্মদাতা আমার সঙ্গে এরকম করবে এবং আমার পুরো জীবনটাকে তছনছ করে রেখে দেবে। আমার সৌন্দর্যটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। আসলে আমার বাবা কোনো কাজ বাজ করতেন না। উনি তো সারাদিন মাতাল হয়ে বাড়িতেই পড়ে থাকতেন এবং মা অনেক কষ্ট করে সংসার চালান। আমি তো ছোট থেকে অনেক কষ্ট দেখে বোর হয়েছিলাম। আমরা 4 ভাই বোন ছিলাম। বড় হওয়ার পর যখন আমি এটা বুঝতে পারলাম যে আমাদের সংসারে অনেক অভাব রয়েছে, তখন আমি বাধ্য হয়ে বাইরে কোনো ছোটখাটো কাজের খোঁজ করতাম। কারণ আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাদের সঙ্গে আমার ছোট ভাই বোনেদের না খেয়ে দিন কাটাতে হতো। তার মাঝে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো একটা ছোটখাটো কাজকর্ম করে আমার ভাই বোনেদের লালন পালন করতে হবে। কিন্তু আমার 12 বছর বয়স হতে না হতেই বাবা আমার বিয়ে দেওয়ার জন্য পাত্রের খোঁজ করে। যখন বাবাকে বলেছিলাম আমি বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে চাই, তখন আমার বাবা বলেছিল বাড়ির বাইরে বেরিয়ে কাজ করার কোনো দরকার নেই। উনি চাইতেন না যে আমি বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করি। তারপর আমার বাবা মা বিয়ে দেওয়ার জন্য আমাকে অনেক চাপ দিয়েছিল। বাবা মায়ের কথা শুনে আমি বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু আমার যে ছেলেটার সঙ্গে বিয়ে হতে চলেছিল, সেই ছেলেটির অনেক টাকার সম্পত্তি ছিল, কিন্তু তার চরিত্র খুব খারাপ ছিল। আসলে ওই ছেলেটির এর আগেও নাকি 2টা বিয়ে হয়েছিল, কিন্তু তার কাছে একটাও স্ত্রী টেকেনি। পরে তার সাথে যখন আমার বিয়ে ঠিক হয় তখন জানতে পেরেছিলাম ছেলেটা নাকি আমাকে দিয়ে একটা চায়ের দোকান চালাবে আর মাঝে মাঝে আমাকে দিয়ে অন্য ব্যবসাও চালাবে। এই জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি যখন ছেলেটির ব্যাপারে জানতে পেরেছিলাম যে সে তো আমাকে বিয়ে করার পরে আমাকে দিয়ে খারাপ কাজ করাবে, তাই আমি এই কথাগুলো বাবা ও মাকে বলেছিলাম। কিন্তু বাবা ও মায়ের কথা শোনার পরে আমার কলিজাটা কেঁপে উঠেছিল। কারণ আমার বাবা মা সব কিছু জানার পরেও আমার বিয়ে ওই চরিত্রহীন ছেলেটির সঙ্গে দিতে চেয়েছিল। কারণ ওই ছেলেটি আমার বাবাকে বলেছিল প্রত্যেক মাসে নাকি তাদের সংসারের খরচ দেবে, এবং টাকার লোভে বাবা মা আমার বিয়ে একটা চরিত্রহীন লোকের সঙ্গে দিতে চেয়েছিল। আমি যখন এই বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, তখন আমার মা পার্সোনালভাবে আমাকে বলেছিল, তুমি কি আমাদের ব্যাপারে ভাবিস না? তোর কি আমাদের উপরে দয়া মায়া নেই? হ্যাঁ, আমরা তো সব কিছু জানার পরেও এই বিয়েতে রাজি আছি, কারণ এই ছেলেটার সঙ্গে তোর বিয়ে হলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। আমাদের আর না খেয়ে মরতে হবে না, তো ছোট ছোট ভাই বোনেরা দুমুঠো খাবার পাবে, আর তো কেউ বাইরে গিয়ে কাজ করতে হবে না। মায়ের কথাবার্তা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ মায়ের কাছেও আমার মান সম্মানের কোনো দাম ছিল না। আমার মা ও নিজেদের স্বার্থের কথা ভেবেছিল। ওদিকে যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটি তো জেনে শুনে আমাকে পছন্দ করেছিল। কারণ আমরা গরিব ছিলাম এবং ছেলেটি খুব ভালোভাবেই জানত আমার বাবা মা বাধ্য হয়ে আমার বিয়ে দিতে রাজি হবেন এবং বিয়ের পরে আমার আর কিছুই করার থাকবে না। ওদিকে ওই ছেলেটির আগে যে মেয়ে দুটির সঙ্গে বিয়ে হয়েছিল, তারা কিন্তু ভালো ঘরের মেয়ে ছিল, তাই তারা ছেলেটির কথায় রাজি হয়নি এবং তারা ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক ভেঙে বাবার বাড়ি চলে যায়। আমার বাবা মাকে সব কিছু বলার পরেও যখন তারা আমার কোনো কথা শুনতে রাজি হয়নি, তখন আমি বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। কারণ আমি গরিব হলেও আমার কাছে মান সম্মানটা আগে এবং আমি কখনোই নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করার কথা ভাবিনি। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে ছোটখাটো কাজ পেয়েছিলাম। সেখানে আমি ছেলের ভেসে যেতাম এবং তখনও কেউ বুঝতে পারেনি যে আমি ছেলে নয়, একজন মেয়ে ছিলাম। তাও আমি এতটাই সুন্দর ছিলাম যে
ছেলের ভেসেও যখন আমি রাস্তায় বের হতাম তখন সবাই আমাকে ঘুরে ঘুরে দেখতে। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কয়েক মাস বাদে আমি বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলাম এবং সেখান থেকেও আমার ডিউটিতে যাওয়া আসা করতাম। তার আগে কিন্তু আমি একটা ভাড়া বাড়িতে থাকতাম এবং যে ঘরে আমি ভাড়া থাকতাম সেখানে আমরা 5 জন ছিলাম এবং তারা সবাই ছেলে ছিল। ছেলের মাঝে আমি ছেলের ভেসে থাকতাম। কেউ জানতেও পারেনি যে আমি একজন মেয়ে ছিলাম। আসলে আমি এতটাই সুন্দর ছিলাম যে মেয়ে সেজে বাইরে গিয়ে কোম্পানির কাজ করা আমার জন্য ঠিক ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে ছেলে সেজে বাড়ির বাইরে বেরিয়ে কাজ করতে হয়েছিল। এর আগে আমি যখন বাড়ি থেকে বেরোতাম তখন কিন্তু বেশিরভাগ লোকে আমাকে অনেক রকম কথা বলতো। আমার সৌন্দর্যটাই জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। এমনকি আমাকে বাড়ি থেকে বেরোতেও ভয় লাগত, কারণ বেশিরভাগ মানুষ এরাই আমাকে খুব খারাপ চোখে দেখত। তখন কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে খুব ভয় লাগত। তাই আমাকে বাধ্য হয়েছেন এসেছে বাড়ি থেকে বেরোতে হতো যাতে কোনো লোকের খারাপ নজর আমার উপরে না পড়ে। তারপর আমি যখন ছেলের সঙ্গে ওই ঘরে ভাড়া থাকতাম তখন কিন্তু ওই ছেলেরাও নিজেদের কাজে সারাদিন ব্যস্ত থাকত। তারা সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং রাত্রি 10টার সময় বাড়ি ফিরে আসত। তাদের সঙ্গে খুব একটা বেশি কথা হতো না এবং তারা তো আমার দিকে খুব বেশি দিন দেয়নি যে আমি একজন মেয়ে ছিলাম এবং আমি যাদের সঙ্গে ভাড়া থাকতেন তারা কিন্তু নিজের কাজের সঙ্গে মতো রাখত। একজন মেয়ে হয়ে 4টি ছেলের সঙ্গে নিজের ছেলে সেজে থাকা মুখের কথা নয়। এবং মাঝে মধ্যে তো আমার এটা ভেবে খুব ভয় হতো যে তাদের যদি আমার উপর সন্দেহ হয় যে আমি একজন ছেলে নয় মেয়ে, তখন আমার কি হবে? এই 4 জনের মাঝে আকাশ বলে একটা ছেলে ছিল। সে কিন্তু আমাকে খুব ভালোবাসে। সে তো জানতি না যে আমি ছেলে নয়, একজন মেয়ে ছিলাম। আকাশ সময় পেলে আমার সঙ্গে নিজের মনের কথাগুলো শেয়ার করত এবং আমার কিছু অসুবিধা হলে আমাকে সাহায্য করত। বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পরে আমি যখন নিজের বাড়ি ফিরে গেছিলাম বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য এবং তাদের এটা বলার জন্য যে আমি একটা কোম্পানিতে ছোটখাটো কাজ পেয়েছি, তখন বাড়ি যাওয়া মাত্রই আমার বাবা তো আমার দিকে ঘুরেও তাকাননি। এমনকি আমি বাড়ি গিয়ে যখন মায়ের হাতে টাকা দিয়েছিলাম তখন মা এটা দেখে খুব খুশি হয়েছিল যে আমি সৎ পথে টাকা ইনকাম করে তার হাতে টাকা দিয়েছে। কিন্তু বাবা তো আমার সঙ্গে কথাও বলেননি। আমি চেষ্টা করেছিলাম বাবার সঙ্গে কথা বলার, কিন্তু বাবা তো আমার দিকে ঘুরেও তাকাননি। বাবা তখন আমাকে শুনিয়ে আমাকে বলেছিল, তোমার মেয়েকে বলে দাও এরকমভাবে ছেলে সে বাইরে গিয়ে কতদিন কাজ করবে, একদিন না একদিন তো সবাই জানতে পেরে যাবে যে ওর ছেলে এসেছে বাইরে গিয়ে কাজ করছে, আর এমনিতেও বাড়ি থেকে পালিয়ে তো আমাদের মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছে। তাহলে ওর আবার এই বাড়িতে ফিরে আসার কি দরকার ছিল? ভেবেছিলাম ইনকাম করে বাবার হাতে টাকা দিলে বাবা সবকিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করবে এবং খুশি হয়ে যাবে। কিন্তু বাবা তো সেই কথাটা ভেবে বসেছিল যে আমি তার পছন্দের ছেলের সঙ্গেই বিয়ে করিনি। কিন্তু যতই হোক এই কথাটা সত্যি ছিল যে খুব বেশি দিন ছেলে এসেছে বাইরে কাজ করতে পারতাম না। তা ও ভেবেছিলাম এভাবে যতদিন পারব ততদিন কাজ করে আমি টাকা জমিয়ে নেব। সে দিনের পর থেকে আমি বাড়িতে এসে মায়ের হাতের খাবার খেতাম। আমি ভাড়া চালিত ঘরে থাকতাম। একদিন হঠাৎ করে আমার শরীর খুব খারাপ হয়েছিল ওই সময়, কিন্তু আমার ভাড়ার ঘরে বাকি ছেলেরা ছিল না, এমনকি আকাশ সেদিন ছিল না এবং আমি বুঝে গিয়েছিলাম যে শরীর খারাপ থাকা অবস্থায় কিন্তু আমি নিজের সত্যিটা তাদের থেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারব না এবং আমি হয়তো ধরা পড়ে যাবে। এই ভয়ে আমি সেদিন ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে মায়ের কাছে চলে এসেছিলাম এবং ভেবেছিলাম সুস্থ হওয়ার পরে আবার ভাড়া বাড়িতে চলে যাব। কারণ এই বাড়িতে যখন আমি ফিরে এসেছিলাম তখন থেকে কিন্তু বাবা আমাকে একদমই সহ্য করতে পারত না। সবসময় আমাকে দেখে বিড়বিড় করত এবং একটাই কথা বলতো, কতদিন নিজেকে এভাবে ছেলে সাজিয়ে বাইরে কাজ করবি? বাবার এই ধরনের কথাগুলো আমার মনে খুব আঘাত দিত। তা আমি সহ্য করে নিতাম। সে দিনের পর থেকে জানি না কেন আমার শরীর প্রত্যেক দিন খারাপ থাকত। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই ওই ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাবা মায়ের বাড়িতে সিট হয়েছিলাম। যখন থেকে বাবার বাড়িতে থাকা শুরু করেছিলাম তখন থেকে কিন্তু মা আমার খাওয়া দাওয়ার আরও বেশি খেয়াল রাখত। আসলে মা খুব ভালোভাবেই জানত আমি খুব কষ্ট করে টাকা ইনকাম করে সংসারে খরচ করতাম এবং সেই টাকা আমি মায়ের হাতে তুলে দিতাম। তাই মা আমাকে সবসময় একটা কথা বলতো, এত কষ্ট করে বাইরে গিয়ে টাকা ইনকাম করছিস, নিজের সব আশা ও স্বপ্ন সব কিছু ত্যাগ করে আমাদের কথা ভেবে আসছি।
মনে সাহস করে ছেলে সে যে বাইরে গিয়ে কাজ করিস, তাই তুই নিজের শরীরের বিশেষ খেয়াল রাখি, খাওয়া দাওয়া ঠিকঠাক করবি। শুধু তাই নয়, আমি যেহেতু বাজার করার সময় পেতাম না, তাই মা নিজে বাজার থেকে প্রত্যেক দিন আমার জন্য ফলমূল কিনে নিয়ে আসব, যাতে আমার শরীরের বিশেষ খেয়াল রাখতে পারে। ওদিকে যখনই আমি ডিউটি করে বাড়ি ফিরে আসতাম, তখনই আমার বাবা বলতো, ওর জন্য আমাদের কত বদনামি হয়েছে। তুই যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিস তখন পাড়ার লোকে কত কথা বলেছে যে তুই নাকি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছিস। তোর কি দরকার ছিল ছেলে সে যে বাইরে কাজ করার, তুই তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে পারতিস। তার সঙ্গে বিয়ে করলে আজ তোকে বাইরে গিয়ে ছেলে সে যে কাজ করতে হতো না। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবাকে এটা বোঝানোর চেয়ে আমাকে দিয়ে ব্যবসা করার থেকে সৎপথে কম টাকা ইনকাম করা অনেক ভালো, কিন্তু আমার বাবা তো এত স্বার্থপর মানুষ ছিল যে সবসময় নিজের কথাটাই ভাবছ। এদিকে জানি না কেন বাড়িতে এসে খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীর খুব খারাপ করত। দিন দিন আমার শরীর এত খারাপ হতে শুরু করেছিল যে বাধ্য হয়ে আমাকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবতে হয়েছিল। প্রথমে যখন আমার শরীর খারাপ করত তখন ভেবেছিলাম কিছুদিনের মধ্যে নিজে থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন আমার শরীর এতটাই খারাপ হতে শুরু হয় যে কোনো খাবার খাওয়ার পরে আমার বমি হয়ে যেত এবং খাবার খাওয়ার পরে মনে হতো আমার পেটের ভিতর জ্বালা করছে। ওদিকে আকাশ ফোন করে জিজ্ঞেস করেছিল আমি কেন হঠাৎ করে ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছি। আমি তখন আকাশকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ আছি, সুস্থ হওয়ার পরে আবার ভাড়া বাড়িতে যাব আকাশ। কিন্তু তখনও জানত না যে আমি ছেলে একটা মেয়ে। আকাশকে যখন বলেছিলাম যে আমার শরীর একটু খারাপ আছে, তখন সে কিন্তু প্রত্যেক দিন আমাকে ফোন করে আমার কথা জিজ্ঞেস করত। সেদিন আমি আকাশকে বলেছিলাম যে প্রত্যেক দিন খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীর আরও বেশি খারাপ করতে শুরু করে, এমনকি আমার গলা ও পেটের ভিতর জ্বালা করে। আকাশ তখন বলেছিল আমি যাতে কোনো ভালো ডাক্তার দেখাই। এই কথাগুলো আমি কিন্তু মাকে বলিনি যে ভেতর ভেতর আমার শরীর খুব খারাপ আছে। মা কিন্তু নিয়মিত আমাকে যত্ন করে খাবার দিত, তাই আমার মনের বিশ্বাস ছিল যে সেই খাবার কি আমার শরীর খারাপ হয়নি, কারণ আমার মায়ের হাতে তৈরি খাবার খেয়ে অসুস্থ হওয়ার তো কোনো কথাই ছিল না। তাহলে খাবার খাওয়ার পরে কেন আমার শরীর এত খারাপ করত? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এসব কি হচ্ছিল। এমনকি বাড়িতে আসার পর থেকে আমি বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর আকাশ যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করত যে আমার শরীর কেমন আছে, তখন কিন্তু আমি আকাশকে সব কথা বলেছিলাম। তখন আকাশ আমাকে বলেছিল যাতে ল্যাবে গিয়ে একবার খাবার পরীক্ষা করি, যে খাবারগুলো খাওয়ার পরে আমার শরীর খারাপ করে। কারণ আমি আকাশকে বলেছিলাম যে খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীর খারাপ করে। তখন আকাশ বলেছিল খাবারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে হয়তো সেই কারণে আমার শরীর খারাপ হয়েছে। শুধু তাই দিন দিন আমি এত দুর্বল হয়ে পড়েছিলাম যে আমাকে তো হাঁটাচলা করতে ইচ্ছে করত না। মনে হতো যেন সারাদিন বিছানায় শুয়ে থাকি না পেরে। আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম চেক আপ করতে, তখন ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের আমি চোখে ঝাপসা দেখতে পেলাম। কারণ ডাক্তার বলেছিল আমার পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। আমি এমন কিছু খাবার খাচ্ছিলাম যেটার মাধ্যমে আমার শরীরে বিষ ছড়িয়ে গিয়েছিল। তারপর আকাশের কথা মতো আমি যখন ল্যাবে বাড়ির সমস্ত খাবার দাবার পরীক্ষা করার জন্য দিয়েছিলাম, তখন কিন্তু কিছুই ধরা পড়েনি, সবকিছু নরমাল ছিল। তারপর একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিদিন রাতে আমার মা যে শরবত খেতে দিত সেই শরবত কিন্তু আমি ল্যাবে পরীক্ষা করার জন্য দিয়েছি, কারণ আমি জানতাম আমার বাড়ির খাবারের মধ্যে কোনো প্রবলেম ছিল না। তাও আকাশের কথা শুনে আমি বাড়ির খাবার দাবার চেক করতে দিয়েছিলাম, কিন্তু শরবতও যখন আমি ল্যাবে দিয়েছিলাম চেক করার জন্য, তখন যা জানতে পেরেছিলাম সেটা জানার পরে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। কারণ ওই শরবতের মধ্যে আমার বাড়ির কেউ বিষ মিশিয়ে আমাকে খাওয়াতো, আর এই দূরত্ব আমার মা নিজের হাতে বাজার থেকে কিনে নিয়ে আসতো আমার জন্য। তার মানে কি আমার নিজের মা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল? কিন্তু আমার মা কেন আমার সঙ্গে এরকম করেছিল? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে আমার নিজের মা আমাকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এটাই সত্যি ছিল যে শরবতের মধ্যে বিষ মিশিয়ে আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল। সবকিছু শোনার পরে আমি যখন বাড়ি যাই তখন নিজের রাগ সামলাতে না পেরে মাকে বলেছিলাম যে সেখানে শরবতের মধ্যে আমাকে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে এবং আমাকে কেন মেরে ফেলার চেষ্টা করেছে। আমার মা তো অনেক বেশি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল,
এটা কি ধরনের কথা বলছিস? তুই আমার মেয়ে, আমি কেন তোকে মেরে ফেলব? আমার মা তো স্বীকার করতে রাজি ছিল না যে শরবত এর মধ্যে সে আমাকে বিষিয়ে দেয়। এদিকে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে জানতে পারবে যে কি আমাকে মেরে ফেলতে চাইছে। তারপর না পেরে আমার ছোট ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে সে যখন প্রত্যেক দিন রাতে আমার জন্য শরবত নিয়ে আসে তখন কি আমার মা কিছু মিশিয়ে দেয়, কারণ আমার বাড়ি আসার আগে আমার মা আমার টেবিলে খাবার দাবার রেডি করে রেখে দিত। যেহেতু আমার বাড়ি ফিরতে দেরি হতো, তারপর আমার ছোট ভাইকে জিজ্ঞেস করার পরে আমার ভাই যা বলেছিল সেটা শুনে তো আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাড়ির লোক আমার সঙ্গে এরকম করতে পারে। এবং কেন আমার সঙ্গে এরকম করেছিল? আসলে আমার ভাই বলেছিল সে যখন রাত্রিবেলা আমার বাড়ি আসার আগে আমার জন্য শরবত নিয়ে আসার আগে নাকি। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।